আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, সিল টিভির বিশেষ অনুষ্ঠান প্রবাসী স্বজন অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমন্ত্রিত অতিথি যাকে নিয়ে অনুষ্ঠান করব, উনি আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। গ্রামের বাড়ি চতুল, রায়পুর, কানাইঘাট, বৃহত্তর জনতা অঞ্চলের মানুষ। আপনাকে স্বাগত জানাচ্ছি সিল টিভিতে। আমিও সিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ থেকে এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদেরকে সালাম এবং দোয়া রইল। ভালো থাকেন। একটু আমরা অতিথির কাছ থেকে কিছু শুনলাম, আরো শুনবো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমরা অনেক করেছি আগে, কিন্তু মাঝখানে কোভিড এর পর থেকে এইভাবে করা হয়নি। আর নতুন করে আমরা শুরু করছি আবার। আজকে প্রথমে পেয়েছি একজন স্বজন, প্রবাসী স্বজন, তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। তারই একজন আমাদের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। তো নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে যতটুকু জেনেছি আমি, তার আগে কিছু আমি বলি ওনার সম্পর্কে। উনি যৌবনে 17-18 বছর বয়সে, সম্ভবত আপনি বলেছিলেন 17-18 বছর বয়সেই বিদেশির একটা টান ওনাকে আকর্ষণ করে। এই সময় 1979 সাল, যেটা বলেছিলেন আপনি, 1979 সালে প্রথমে তিনি বাংলাদেশ থেকে, উনি ঢাকায় থাকতেন ভাইয়ের সাথে, ট্রাভেলস এজেন্সিতে ওনার সাথে সহযোগিতা ব্যবসা করতে থাকে। এখান থেকে উনি তখন পার্শ্ববর্তী স্বাধীন দেশের পরেই কিন্তু নতুন বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে যখন পাকিস্তান বাংলাদেশকে, তখন করাচিতে উনি প্রথমে গেলেন। এখানে 3 বছর ছিলেন। এখানে আমি প্রশ্ন করি তাহলে আপনার, করাচিতে প্রথমে তো 3 বছর থাকলেন, এই 3 বছর কি মানে রেগুলার থাকছেন না এই 3 বছর থাকাকালীন দেশে আসছেন আবার? আমি কন্টিনিউ থেকেছি, রেগুলার 3 বছর থেকেছেন এখানে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই 3 বছরের মধ্যে বাংলাদেশ, একসময় তো ভারত পাকিস্তান বাংলাদেশ একই দেশ ছিল, এবং এই দেশে বাংলাদেশে আপনার জন্ম, বাংলাদেশে। তো এখান থেকে করাচিতে যে, তখন আপনার একটা ভিন্ন দেশ, এটা যদিও 3টা দেশ এক ছিল, তখন একটা ভিন্ন দেশে আপনি গেলেন ভিসার মাধ্যমে। তো তখন এই বাংলাদেশের আর করাচির মধ্যে তৎকালীন সময়, এই 1979 সাল, অর্থাৎ আপনার যখন যৌবন 17-18 বছর বয়সে, তখন কেমন লাগলো ওই দেশটা? ওই দেশকে ভালো লেগেছে, কিন্তু আমার নিজের দেশের যে টান, এটা আমি করাচিতে যাওয়ার পরে মর্মে মর্মে অনুভব করেছি যে বাংলাদেশ আমাদের জন্মভূমি, এবং এটা যে কি, কারণ করাচিতে বাংলাদেশের কোনো প্রাকৃতিক কোনো কিছুই নাই, নদী নালা নাই, বৃষ্টি নাই, আমাদের দেশের মতো গাছপালা নাই। করাচির কথা বলছেন? করাচির কথা বলছি। পাকিস্তানের অন্যান্য এলাকা তো আবার আছে। আমি পুরো পাকিস্তানি ঘুরেছি। পাকিস্তানের লাহোরে গিয়েছি, মুলতানে গিয়েছি, সিন্ধে গিয়েছি, ওই যে খাইবার টাইবার ইত্যাদি। খাইবার পাশ দিয়ে আমি গেছি তখন, যখন আমি করাচি থেকে ইরানে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইরানের কথা পরে শুনবো, আগে পাকিস্তানের। তখন ওইদিকে খাইবার পাসটা হলো পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান সংলগ্ন। আচ্ছা, আমি এই আপনার ইসলামাবাদে গিয়েছি, তারপরে আমি কুয়েটায় গিয়েছি, এবং কুয়েটা থেকে আমি ইরানে গেছি। পাকিস্তানের মানুষের, সাধারণ মানুষ যারা, জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, পার্থক্যটা কেমন? আসলে সত্যি কথা বলিতে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এবং মানুষ সোশিয়ালি, সামাজিক ভাবে এরা খুবই অতিথি পরায়ণ, ভদ্র, এবং তারা মানে আল্লাহওয়ালা। পাকিস্তানি হিসাবে তাদের মধ্যে একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করে বেশি, কমে বেশি আছে। তবে আমাদের এর বিপরীতে কি মনে করেন, এই যে মানে ভালো ধর্মীয় অনুভূতির মধ্যে যারা আছে, তার বিপরীতেও কি কিছু মানুষ কি আপনার আছে, চোখে পড়েছে? বিপরীতেও অনেক লোক চোখে পড়েছে, যারা ইংলিশ এডুকেটেড, কিংবা ব্রিটিশ সময়ে ওরা একরকম ছিল, তারপরে আরো রকম হয়েছে। তো পাকিস্তানে জিওগ্রাফিক্যালি, ভৌগোলিক ভাবে পাকিস্তানের এরিয়াটা আমাদের চেয়ে ভিন্ন, মানুষও ভিন্ন। পাহাড়, পর্বত, তারপরে আপনার আমাদের দেশের মতো যে কৃষিকাজ, এটা এক এক এলাকায় এইভাবে নাই। পাকিস্তানের মতো অনেক বড় বড় পাহাড়, বড়, এবং গাছপালা কম, মরুভূমি, পাথর, এগুলো। অর্থাৎ আপনার জীবনকে এখানে মানে আকর্ষণ করে রাখতে পারনি, এটাই বুঝতে চাচ্ছি। ওই সময় তো আকর্ষণীয় বয়স, কিন্তু পাকিস্তানের চেয়ে বাংলাদেশই আমার কাছে সবচেয়ে। সেখানে কি সাধারণ মানুষ, অর্থাৎ
পারিবারিক ভাবে কোনো পরিবারের সাথে আপনি মিশেছিলেন? আমি একটা পরিবারের সাথেই থেকেছি সেখানে দীর্ঘদিন। সেখানে যারা পুরুষ মহিলা হুম। ভাই বোন ইত্যাদি আমাদের মতোই করে তারা চলাফেরা করছিল তাদের? হ্যাঁ, তারা আমাদের চেয়ে আরো ক্লোজ টু ক্লোজ। কিন্তু আচ্ছা। আমি যে পরিবারে থেকেছি, ওরা আমাকে করাচিতে আমি যখন গিয়ে নেমেছি, তার 2 ঘন্টা পরেই তাদের সাথে আমার পরিচয় হয় এবং তাদের বাসায় আমাকে ওরা নিয়ে যায়। আগে কি তাদের সাথে কোনো পরিচয় ছিল? কোনো পরিচয় নাই তাদের সাথে। ভালো তো। তো এই যে 18-19 বছর একটা যৌবন বয়স, হুম। এই যে এই সময়টা অন্য জায়গায় যে যেগুলো মানে সাধারণত বয়সে আমরা দেখেছি যে এইরকম বয়সে মানুষ কিন্তু জীবনের বিভিন্ন ধরনের একটু উত্থান পতন এবং প্রেম ঘটিত জিনিস অনেক সময় ঘটে যায়। এই ধরনের কি পাকিস্তানে থাকতে কি আপনার কারোর সাথে কোনো এই ধরনের কোনো সম্পর্ক, যেটা আমি বুঝাতে চাচ্ছি, এরকম কিছু হয়েছিল? প্রেম বলিতে লাইলি মজনুর মতো নয়, কিন্তু এই আমি যে 19 বছরের ছেলে হিসাবে পাকিস্তানে যে বাড়িতে আমি থাকতাম, তাদের সোসাইটির ছেলে মেয়েদের সাথে আমি ভালো উঠা বসা করেছি। এবং তখন সবচেয়ে বেশি ছিল ওই ভিডিও মুভি দেখার টাইম। ওখানে সেরকম বাংলাদেশে সবাই মুভি এবং সিনেমা হলে গিয়ে আমরা নিয়মিত এই সিনেমা দেখতাম এবং ওই ভিসিআর এর মাধ্যমে, তখন ছিল ভিসিআর, ভিসিআর এর মাধ্যমে ইন্ডিয়ান মুভিগুলো। আপনি কিন্তু আরেকটা জিনিস কাকে মানে অন্যভাবে যাচ্ছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে কোনো আদান প্রদান কারোর সাথে হয়েছিল কিনা এখানে? আদান প্রদান বলা যাবে না, কিন্তু হ্যাঁ, মনে মনে 2-1 জনের সাথে পরিচয় ছিল এবং ওইখানেও বাঙালি প্রচুর বাঙালি ছিল তখন এখানে। এই আমি যে এলাকাতে থাকতাম ওইখানে অর্ধেক বাঙালি। সবকিছু বুঝলাম, আপনি পাকিস্তান সাথে আকর্ষণ করে রাখতে পারেনি, আমি বুঝলাম যেটাকে। এরপরে আপনি এখান থেকে আপনার কথাই বলছেন ইরান, পার্শ্ববর্তী দেশ ইরানে গেলেন। ইরানে কতদিন ছিলেন আপনি? ইরানে আমি 2 বছরের চেয়ে কিছু বেশি ছিলাম। ইরানের মানুষ আর পাকিস্তানের মানুষের পার্থক্য অনেক পার্থক্য। একটা কথা, পাকিস্তান থাকা অবস্থায় কি আপনি দেশে এখানে আপনার রুজি রোজগার করে দেশে টাকা পাঠাতে পেরেছিলেন, না যা ইনকাম করতেন? কোনো টাকা রুজি রোজগার করছি, আমি অনেক কাজকর্ম করছি পাকিস্তানে, কিন্তু আমি বাড়িতে কোনো টাকা পাঠাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওখানে যা রুজি করেছে সেটা আমি নিজের জন্য কোনো সঞ্চিত করে রাখতে পারেন না। আসলে এখন ইরানে আপনাকে কি সঞ্চয় করে রাখার সুযোগ দিল কিনা? ইরানে সঞ্চয় করে রাখার সুযোগ দিয়েছিল, কিন্তু ইরানে বিভিন্ন কারণে আমরা পৌঁছেছি তখন ইরান সদ্য স্বাধীন হয়েছে, মানে আয়াতুল্লাহ খোমেনি এসেছেন, শাহ চলে গেছে, তখন ইরানের যে পরিস্থিতি বিপ্লবের মাধ্যমে এবং দারুণ বিপ্লব, দ্য ম্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উপর একটা ডকুমেন্টারি হয়েছে, আপনারা সবাই জানবেন বা দেখবেন, দ্য ম্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কিন্তু ইরানের কিছুদিন পরেই ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল, ওই যে ইরান ইরাক যুদ্ধ। তখন আমি বন্দরাবাসী ছিলাম এবং বিভিন্ন ক্রাইসিসের কারণে ওইখানে কাজকর্ম শিথিল হয়ে গেল, নদী বন্দর বন্ধ হয়ে গেল, বিভিন্ন ছিল, যুদ্ধ বিধ্বস্ত এর আগে ছিল, তারপরে আবার হলো। কিন্তু ইরানে খুব ভালো অবস্থায় ছিলাম, খুবই আনন্দিত ছিলাম এবং বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি, বিশেষ করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আমার জীবনে আমি 2বার গেছি। সিরাজ শহর খুবই সুন্দর, যা ভাষা দিয়ে প্রকাশ করা। আমাদের দেশে যেরকম মাজার দিয়ে সাধারণ পাবলিকের মধ্যে একটা সেন্টিমেন্ট, মাজার দেখলেই যে একটা ভক্তি শ্রদ্ধা, ইরানেও কি এরকম এই ধরনের মাজার নিয়ে? মাজারটাই ইরানি শব্দ, উরুসটা ইরানি শব্দ। হ্যাঁ, ইরানি ফার্সি শব্দ হলো উরুস, মাজারও ইরানি। এবং ইরান, আফগানিস্তান, পাকিস্তানের কিছু এলাকা, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই অঞ্চলের লোকেরা একটু মাজার টাইপের মানে ওই কাওয়ালি টাইপের, মানে আমাদের দেশে যেটাকে বাউলা বলা হয়, বাউল সঙ্গীত বলা হয়, এই ধরনের। ওইটা আসলে পার্সিয়ান কালচারের অন্তর্গত। এই আরুস থেকে উরুস উৎসব গুলো এখানে কেমন মাজার আছে? এখানে ইরানে অনেক মাজার আছে, তবে বেশিরভাগ তারা শিয়া হওয়ার কারণে তাদের ইমামদের মাজার গুলোকে তারা বেশি প্রাধান্য দেয়। 12 ইমামের মধ্যে সব ইমামের মাজারই ইরানের মধ্যে। মুসলিম ছাড়াও তো অন্যান্য ধর্মীয় আছে, তাদের পুরানো ধর্মী যেটা জারতুশ, ইরানের পার্সিয়ান, মানে 2000 বছর আগে। তারপরে হলো বাহাই, এই যে আমাদের দেশে আবার এসেছিল ইসলাম ধর্ম থেকে কি সম্পূর্ণ আলাদা? শিয়ারাই শুধু ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত, এরা আমাদের মতো নামাজ পড়ে
একটু ভিন্ন, এবং আমাদের ইসলাম ধর্মকে তারা ফলো করে। ইসলাম ধর্মেরই ওরাই মুসলিম। পার্থক্যটা ওই জায়গাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোধহয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে একটু বেশি, এটা আমরা যেটা না, আমি তো তাদের সাথে দেখেছি, ইরানি সবচেয়ে বেশি পারিবারিক ভাবে আমি থেকেছি এবং সব শিক্ষিত পরিবারের সাথে আচ্ছা আমি আচ্ছা থেকেছি। ওই আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রাধান্য বেশি দেয় না। তাহলে এটা কথার মাধ্যমে অনেক জায়গাতে মানুষ হ্যাঁ, এগুলা মানে মানুষের না জানা অবস্থা। ইরানে এখানে আমরা যেভাবে আমাদের এই বাংলাদেশ ভারতে বা পাকিস্তানে আপনি ছিলেন নামাজ পড়ি, এই নামাজের পড়ার মধ্যে কি কোনো পার্থক্য দেখেছেন আপনি? একটু পার্থক্য, যেটা হলো তারা ওই নামাজ পড়ার সময় কারবালার মাটি উপরে সইটাতে ওইটা সিল দেওয়া বিস্কুটের টুকরার মতো এই ধরনের মাটি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এবং তারা মাগরিবের নামাজটা লেটে পড়ে, তারপরে মাগরিবের নামাজ লেট বলতে কি মানে ওই যে যখন আজান হয় আমরা যখন সাথে সাথে পড়ি, আজানের 15-20 মিনিট পরে, আধা ঘন্টা পরে ওই যে কারবালাতে হযরত হোসেনের ওই জিনিসটা তারা ফলো করে অন্ধকার হওয়ার পরে ওরা এটাকে আর রমজান মাসের রোজাগুলো কি আমাদের মতোই? না, আমাদের মতো না, রোজা অনেক লোকে কম লোকে রাখে, কম লোকে রোজা রাখে, এই আর কি ধর্মকর্মের দিক দিয়ে। আসলে ইরানে আমাদের বাংলাদেশের মানুষ খুব কমই থেকেছে, মানে এত আমরা শুনি না, তো থাকছে পরিমাণটা খুবই কম। আপনার মতো একজন মানুষ 3 বছর এখানে থেকেছেন, পাকিস্তানের থেকে ইরানে গেলেন, ইরানে যে তখন তো যৌবন 22 বছর 23 বছরের মানুষ, সেখানে এরকম কোনো ঘটনা মন দেওয়া নেওয়া ইত্যাদি বা পারিবারিক ভাবে কার সাথে সম্পর্ক গড়ে ওঠা এরকম হয়েছিল কিনা? সত্যিকার অর্থে কি যৌবনে থাকলে মন দেওয়া নেওয়া ইজ কমন। এটাতে মানে যে আমি স্পেশালি ফরেনার হিসাবে স্পেশালি না, বাট মন দেওয়া নেওয়া পাড়া প্রতিবেশী যাদের সাথে আমাদের ওটা বসায় একটু কথাবার্তা, বা আমি ভালো ফার্সি জানি, ওখানে যে ফার্সি ভাষাও শিখে নিচ্ছি। হ্যাঁ, ফার্সি ভাষা শিখে নিচ্ছি, উর্দু শিখে নিচ্ছি, হিন্দি ভাষা শিখে নিচ্ছি, আরবিতে গিয়ে আরবি ভাষাও কিছুটা শিখছি। ফার্সি ভাষাগুলো কি এখন আপনার জব্দ আছে? আমার মোটামুটি আছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা সাধারণ যে কথা বলি, আমাকে এক গ্লাস পানি দাও, আপনি ফার্সিতে কিভাবে? ফার্সিতে আমি বলবেন যে আনা মান আব মে খুরাম, আব 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 মে খুরাম, আব মে খুরাম, হ্যাঁ আব মে খুরাম। আচ্ছা আচ্ছা। আপনি যদি ফার্সিতে বলেন এইভাবে বলা যাবে। এই যে আপনার, আমি একটু বারবার পাকিস্তানে বলেছি, ইরানেও বলতেছি যে এই বয়সটা সাধারণত একটু উঠতি বয়সে মানুষ চাঞ্চল্য থাকে, সবসময় ঘরে মন বসে না, অন্যরকম একটা আকর্ষণ হয় তখন। এই আকর্ষণগুলো কি ইরানে আপনাকে পেয়েছিল? হ্যাঁ, এটা পেয়েছিল। এবং ইরান এমন দেশ পৃথিবীতে নজিরবিহীন। নজিরবিহীন বলতে কি নজিরবিহীন? মানে তাদের যে কালচার, আচ্ছা, ইরানিয়ান লিটারেচার, ইরানের মানুষ, ইরানের সভ্যতা, ইরানের মানুষের মনের মধ্যে সব সময় আনন্দ ফুর্তি এবং শরীর স্বাস্থ্য খুবই ভালো। ওদের খাবার কি? ওদের খাবার হলো এই যে শিশ কাবাব, তারপরে পোলাও, তারপরে মানে নানটাই ফার্সি শব্দ, রুটি হলো উর্দু শব্দ। নান শব্দটাই নান বাই রুটির দোকান, ফার্সিতেই বলা হয় নান। আপনি কি ওখানে রান্না বান্না করে খেতেন না কোনো পরিবারের সাথে মিশে খেতেন? আমি রান্না বান্না করে খেতাম, আরো বাঙালি যাদের সাথে আমরা মেস করে থাকতাম, 4-5 জন। কোনো কোনো সময় ইরানিদের সাথেও থাকতাম। ইরানের ফ্যামিলিদের সাথে আপনার? ইরানের ফ্যামিলির সাথে আমি ভালোভাবেই থেকেছি, আনন্দ ফুর্তি এবং ফ্যামিলির পার্সন হয়ে আমি থেকেছি। এখানে তাদের সংস্কৃতির সাথে কি আপনি কখনো মিশে গেছিলেন? আমি সংস্কৃতির সাথে এখনো আছি এবং তখন ছিলাম, এবং আস্তে আস্তে আমি ইরানিয়ান সংস্কৃতিটাই আমার সংস্কৃতির মধ্যে। এখন কি কাউকে মনে পড়ে ইরানের? এখনো মনে পড়ে যারা সাহায্য সহযোগিতা করছেন, বা কিছু কিছু লোক আছে। একজন ইরানিয়ান ভার্সিটি দোক্তার বলা হয়, মেয়েদেরকে বলা হয় দোক্তার, খানুম। তো একজন খানুমে, একজন আমার পরিচিত একজনে আমার জন্য কান্না করছিল যে সুমা দানিশগা না মিরি, তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না, তোমার যৌবনটা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য সে দুঃখ প্রকাশ করে কান্না করছে। কি মানে জীবনের চাহিদা, অর্থাৎ আমাদের যে নিয়মিত যেভাবে আমরা সংসার করতে চালাই, তাদের কি এইরকমই না একটু আলাদা ধরনের? একটু আলাদা, চাওয়া পাওয়াটা কেমন? চাওয়া পাওয়াটা আলাদা। আচ্ছা আচ্ছা। এর আগেই বললাম যে উরুসটা হলো ফার্সি শব্দ, আর আরুস থেকে হুরুস। ইরানের লোকেরা আনন্দ উৎসব করতে খুবই পছন্দ করে। আচ্ছা, উৎসব মুখর জাতি। উৎসব মানে যেখানেই যাবেন, যেমন আপনি দেখা যাবেন উজানবাটিতে গেলে পরে ওইটা সরাইয়াখানা বলা হয়,
ওইখানে থামলে পরে ওইখানে অনেক লোকজন আছে, তারা মিউজিক নিয়ে ব্যস্ত, বিভিন্ন এটা ওই আমলের কথা বলছেন? এখন আমি যখন ছিলাম তখন, তখন। এর আগে তো আরো ভালোই ছিল। আচ্ছা আচ্ছা। তো ওরা খুবই আনন্দ ফুর্তির সাথে থাকে। ইরানের সভ্যতা হলো আনন্দ ফুর্তি, এবং আমরা সবসময় আনন্দিত থাকি। ইরান এখনো আপনাকে আকর্ষণ করে? এখনো আকর্ষণ করে। আপনি আকর্ষণ নিয়ে থাকেন। আমরা ইরান থেকে আরো যেহেতু দেশ ঘুরেছেন, Sure. আমরা অন্য দেশের দিকে একটু Sure. যাই নাকি? Sure. আপনি দুবাইয়ে থেকেছেন? হ্যাঁ, দুবাইতে থাকি না, আমি দুবাইতে কিছু দিনের জন্য ছিলাম। দুবাইয়ে কি ব্যবসা বাণিজ্য বা রুজি রোজগার দুবাই আপনার ছিল না? না, আচ্ছা, ইরানের থেকে আবার ফিরে যেতে হচ্ছে আমারও। যদি ইরান থেকে আপনাকে টান দিয়ে নিয়ে আসছি, আর মন পড়ে আছে, ইনশাল্লাহ যাবেন আপনি আগামীতে। ইরানে কোনো টাকা পয়সা ইরানে টাকা পয়সা আমি রুজু করেছি। সেটা কি বাড়িতে বাড়িতে পাঠিয়েছি। তখন বাড়িতে পাঠানোর কোনো সুযোগ ছিল না। হ্যাঁ হ্যাঁ, তো তখন তো এরকম। বাংলাদেশে চাকরি করে এমন ডাক্তার আছেন যাদের কাছে টাকা দিলে, আপনি যদি একটা টাকা দেন তো উনি একটা টাকা আপনার কাছ থেকে নেবে, এবং উনি আপনার বাড়িতে ওই টাকায় হুন্ডি বলা হয়, হুন্ডি সিস্টেমে দেওয়া হয়। হুন্ডি সিস্টেমে উনি এই টাকা তখন এই ধরনের ব্যবস্থা ছিল না। না, তখন ওই এখন তো আপনাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ দেশের বাইরে যে টাকা রুজি করতেছে তাদের রুজিটা ব্যাংকের মাধ্যমে আসছে, এবং ব্যাংক এখান থেকে অনেক একটা ইনকাম করছে, যেটা রেমিটেন্স যোদ্ধা বলা হচ্ছে। এবং গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম রেমিটেন্স যোদ্ধারাও এখন অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে এই বর্তমান পরিস্থিতিতে আর কি। আপনি এবারে রেমিটেন্স যোদ্ধা, আপনাকে স্যালুট জানাচ্ছি। এখন এইভাবে আসলাম এই কারণে অনেক দেশ ঘোরাফেরা করেছেন, এখন আছেন সবচেয়ে শক্তিশালী মুরব্বী দেশ যেটাকে বলা হচ্ছে ইউএসএ, আমেরিকা। আমেরিকাতে কত বছর আছেন আপনি? আমেরিকা থেকে আমি গেছি 86 এ আমেরিকায় গেলাম, এবং 86 থেকে এখনো আমি আমেরিকায় আছি। এখন বাংলাদেশে আসা যাওয়া করি, আমেরিকা থেকে আমি আপনি বলছিলেন আশা লাগবে 36 ইয়ার আমেরিকায়। 86 থেকে এখন দেখেন 36 ইয়ার মতো হয়। আমেরিকায় যাওয়ার পরে আগে এখন তো একটা ভিসা থেকে এই যে গ্রিন কার্ড পেতে গেলে অনেক সময় লাগে, তখন কেমন সময় লাগতো? তখনও সময় এখনকার মতো লাগতো, কিন্তু আমি যখন গিয়েছিলাম 86 এ, তখন একটা সুযোগ ছিল যেটাকে বলা হয় জেনারেল অ্যামনেস্টি। জেনারেল অ্যামনেস্টি তখন দিয়েছিলেন প্রেসিডেন্ট রিগান। আচ্ছা, রিগানের সময়। যারা 20 বছর থেকে আমেরিকায় থাকতেছে তাদেরকে তাদের দেশে যাওয়ার সুযোগ দেওয়া হোক, এবং তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে এখানে থাকতেছে এতদিন থেকে, এটা প্রমাণ করতে পারলে সে তার লিগ্যাল। মানে কতদিন থাকলেই ছিল? এই ধরেন আমি 5-6 বছর থেকে থাকতেছি, এই সাল থেকে এই সাল পর্যন্ত। 86 তে আপনি গেলেন, আপনি গ্রিন কার্ড পেলেন তাহলে 86 আর 5 91। আমি 86 শেষে 87 তে গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট কাজ করার অনুমতি আমি প্রথমে পেয়েছি। যেটা গ্রিন কার্ড বলি আমরা, কাজ করার অনুমতি পাওয়ার 3 বছর পরে আপনি গ্রিন কার্ড পাবেন। আচ্ছা, মানে টেম্পোরারি গ্রিন কার্ড পাবেন, তৎকালীন সময়। এখন স্টিল ইজ লো, এখনো এইভাবে কাজ করতেছে। আর গ্রিন কার্ড আপনি সরাসরি পাবেন না, আপনি পাবেন টেম্পোরারি গ্রিন কার্ড। তারপরে পাবেন যার মধ্য দিয়ে আপনি কাজকর্ম করবেন, টাকা পারমানেন্টের মধ্যেই কাজকর্ম করতে পারবেন, যে কোনো কাজ। তবে ন্যাশনাল কিছু কাজকর্ম। আপনাকে একটা কথা বলিনি কিন্তু এখনো, যেটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দর্শকেরা হয়তো চিন্তা করছে যে পাকিস্তানে থাকলেন, ইরানে থাকলেন, আমেরিকায়, এর মধ্যে যে একটা জীবন সঙ্গী বেছে দিলেন, যে সেটা কোন সময়? ইরানে থেকেও পারলেন না, পাকিস্তানে আমেরিকায় গেলেন। আমি এখানে কি ইরান থেকে আপনি আমেরিকাতে গেলেন না দেশে আসছেন? তার মধ্যে ইরান থেকে আমি বাংলাদেশে এসেছি, আবার পাকিস্তান এসেছি, পাকিস্তান থেকে ইন্ডিয়া এসেছি, ইন্ডিয়াতে 2 মাস আমি বাংলাদেশে এসেছি। তো তার এর মধ্যে বিয়ে শাদী হলো কখন? বিয়ে শাদী আমি তো আমেরিকা থেকে আসিয়া বিয়ে শাদী করছি। আমেরিকা থেকে এসে বাংলাদেশে এসে বিয়ে করলেন? বাংলাদেশে আসি বিয়ে। আপনি তো হচ্ছে জয়ন্তা কানাঘাটে রায়পুরের মানুষ। হ্যাঁ, তার বিয়ে করলেন এসে কোথায়? জৈন্তাপুর আমি বিয়ে করছি। আমার শ্বশুর বাড়ি হলো হরিপুর। আচ্ছা। আর ওইটা হলো মেন জৈন্তাপুর উপজেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বিয়ে করার পর আপনি কতদিন পর আপনার স্ত্রীকে নিয়ে আমেরিকায় পৌঁছলেন আর কি? বিয়ে করার পরে আমি ধরেন 11 মাস থেকেছি, তারপরে স্ত্রীকে নিয়ে গেছি 97 এ। আচ্ছা। আর 92 তে বিবাহ করেছি। এর মধ্যে আমি 3 বার আমেরিকা থেকে বাংলাদেশে এসে আমি আমার স্ত্রীর সাথে লং টাইম থেকেছি। অর্থাৎ বিয়ের কতদিন পর আপনার স্ত্রীকে নিলেন আমেরিকায়? বিয়ের 92 তে বিয়ে হলো, 97 নিয়ে গেছে, খুব কাছাকাছি সময়ের মধ্যে নিয়ে, 5 বছরের মধ্যে নিয়ে গেলেন আর কি। তারপরে তাহলে আমরা এখন আপনার পরিবার সম্পর্কে একটু জানি। মা বাবার পরিবার তো মা বাবার সন্তান, আপনার বাবা মা বেঁচে নাই তো এখন? অবশ্যই নাই।
না, আমার মা বাবা বেঁচে বাবা নাই, আমার বাড়িদের মধ্যে আর কেউ বেঁচে নাই, শুধু আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার বাবার নাম হলো হাজী গোলাম খালিদ চতুল রায়পুর, ওনার বাড়ি। আমার দাদার নাম হলো হাজী গনি বক্স, আমার মায়ের নাম হলো জৈনব বিবি। জৈনব দেবী। আচ্ছা, 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 থাক, এই প্রসঙ্গ থাকুক। হুম। আমি আসছি আপনার অর্থাৎ একক পরিবার যেটা আমেরিকায় আমার এসে একক পরিবারে আপনার স্ত্রীকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার 2 ছেলে এবং আমার স্ত্রী। তো আমার 2 ছেলেকে নিয়ে আমি আমেরিকায় থেকেছি 2007 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তারপরে আমি সিরিয়াসলি চিন্তা করলাম যে যদি এইভাবে ওরা দেশে এখানে আমেরিকা বড় হয়, তাহলে এরা দেশীয় কোনো কালচার বা কোনো কিছু শিখতে পারবে না, জানতে পারবে না। এই উদ্দেশ্যে আমি ওদেরকে নিয়ে দেশমাতৃকার টানে আবার নিয়ে আসতে বাংলাদেশে চলে আসলাম। আচ্ছা, অনেক প্রতিঘাতের মধ্যে তাদেরকে আমি এখানে 3 বছর লেখাপড়া করাইছি। অনেক প্রতিকূল অবস্থার ভিতরে। প্রতিকূল বলতে কারণ ওই যে বাংলা তারা জানতো না। বাংলা জানতো, কিন্তু ওই যেমন আনন্দ নিকেতনে এডমিশন হয় নাই, তারপরে ব্রিটিশ স্কুলে এডমিশন, এগুলো করে আমার ছেলে যখন এ লেভেল শেষ করলো, তখন তাদের জন্য এই লেভেলের কোনো কলেজ এই সিলেটে ছিল না। অর্থাৎ ঢাকায় একটা কলেজ ছিল, আইএসডি স্কুল এন্ড কলেজ এন্ড ইউনিভার্সিটি। ওইখানে 2 কোটি দুইজনের জন্য লাগে বছরে। এই জন্য আমি আবার ওদেরকে নিয়ে আমেরিকায় গেলাম। অর্থাৎ আমেরিকার কোর্সটাই সেখানে করা হয় কি বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা দিতে হয়। হ্যাঁ, সেই এনভায়রনমেন্ট কিন্তু এখানে পাচ্ছেন না, এই টাকাটা আমার কাছে নাই। তো আমি তাদেরকে নিয়েই আবার আমেরিকায় চলে গেলাম। এবং আমার ছেলে প্রথমে আমেরিকায় গিয়ে সরাসরি কলেজে এডমিশন নিল, বারুক কলেজে। এটা হলো নিউ ইয়র্কের ম্যানহাটনে সবচেয়ে উঁচু বিজনেস স্কুল। অর্থাৎ এখান থেকে যাওয়ার পর কলেজে ভর্তি হলো। সরাসরি এ লেভেল থেকে করার পরে এটা অনলাইনে আসে অলরেডি। জি জি। আমি কলেজে এডমিশন হয়েছে। বড় ছেলে, ছোট ছেলে 6 মাসে একটা কোর্স করে আবার সেও কলেজে এডমিশন নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমার বড় ছেলে বারুক কলেজে লেখাপড়া করছেন, যেখানে অনেক নাম করা কলেজ। তারপরে ওখান থেকে কলেজ থেকে আবার ইউনিভার্সিটিতে, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার ডিগ্রি করছেন। কলম্বিয়া ইউনিভার্সিটি। 2 ছেলে কি কলম্বিয়া ইউনিভার্সিটি? 2 ছেলেই কলম্বিয়া ইউনিভার্সিটি মাশাআল্লাহ। থেকে মাস্টার ডিগ্রি করছেন, বিজনেস এন্ড ফাইন্যান্স এবং মার্কেটিং। আসলে এখানে বাঙালির সন্তানরা খুবই কমই পড়ে আমরা জেনেছি কলম্বিয়া। খুব কম পড়ে, তবে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক অগ্রসর। আমেরিকাতে, নিউ ইয়র্কে বা বিভিন্ন শহরে আগে আমরা পিছিয়ে ছিলাম। জি জি। এখন বর্তমানে আমাদের বাঙালি ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ জি। কলম্বিয়া ইউনিভার্সিটি, আপনার এলিনয় ইউনিভার্সিটি, তারপরে আরো বিভিন্ন ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, যেখান থেকে সেলফোনের আবিষ্কার বাঙালি ধরা যায়। কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়া তাদের শেষ না এখনো স্টাডি? দুইজনেরই পড়া শেষ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বড় ছেলে শেষ করে উনি বিবাহ করেছেন, ওনার স্ত্রী নার্স, ওনার শ্বশুর বাড়ি হলো চিটাগাং। আর ছোট ছেলে বিবাহ করেন নাই, উনি এই বছর শেষ করছেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। অর্থাৎ দেশে এনে বিয়ে দেওয়ার দেশে চেষ্টা করতেছি আমি যাবো। বড় ছেলেকে বিয়ে কি ওখানে দিয়েছেন? ওখানে দিয়েছি, ওখানে দিয়েছেন বাঙালি পরিবারের সাথে। বাঙালি পরিবারের সাথে। আচ্ছা, ছেলেরা কি এখন ইনকামের দিকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 2 ছেলেই ভালো চাকরি করতেছেন এবং ওনাদের জীবনযাপন খুবই সুন্দর চলতেছে, কোনো সমস্যা নেই। আপনাকে প্রথমে বলেছিলাম পাকিস্তানে রুজি করেন নাই, ইরানে রুজি করেন নাই, যেটা রুজি করেছেন পাঠাতে পারেন নাই। আমেরিকা থেকে এই দেশের জন্য আপনার কন্ট্রিবিউশন কিরকম? আমরা তো আপনাকে আবারও বলছি সেলাউট জানিয়েছি যে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই কথাগুলো এখন আসছে এই কারণেই সত্যিকার অর্থে আমেরিকা বা সৌদি আরব ইত্যাদি দেশগুলো আমাদের ছেলেমেয়েরা বলেই কিন্তু এখন কিন্তু একটা বিশাল একটা আয় আসছে। এই আয়ের কারণে আমাদের রেমিটেন্স যোদ্ধা করেছে। আপনি কি মনে করেন এই রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনাদের গর্ব করে আমরা যেটা বলি আপনাদেরকে, আপনারা গর্ববোধ করেন, সেই অনুপাতে কি বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের যে ব্যবস্থাপনা, এয়ারলাইন্স কিংবা বিমানবন্দরের যে অবস্থা, সেই ধরনের সম্মান থেকে আপনারা কি বঞ্চিত হচ্ছে না পাচ্ছেন সেটা? মোটামুটি পাচ্ছি। আচ্ছা। কিন্তু মানে যেমন ধরেন আমাদের দেশের যে স্ট্যান্ডার্ড সিস্টেম, যেমন ধরেন এয়ারপোর্ট, যেমন ধরেন এয়ারলাইন, যেমন ধরেন ইমিগ্রেশন সিস্টেম বা ওরা কিছু, কিন্তু আমি এর আগেও বলেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক দেশ থেকে ভালো। এমনকি আমরা পার্শ্ববর্তী ভারতের সিস্টেম থেকেও আমাদের দেশ অনেক ভালো। আপনি মোটামুটি সন্তুষ্ট আছেন বাংলাদেশের ব্যবস্থা? বাংলাদেশের উপরে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। এবং আমাদের দেশ কিন্তু অবহেলা করার মতো এখন আর নাই। অনেক অনেক ধন্যবাদ। আর কিছু প্রশ্ন করি আপনাকে। বলেন। আপনি রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য যেটা টাকা পাঠাচ্ছেন, এদিক দিয়ে দেশের জন্য হচ্ছে,
কিন্তু আপনি দেশে আসার পরে যে টাকাগুলো আপনি নিয়ে আপনার ঘর সংসারের খরচ টরচ ইত্যাদি সহ দেশের জন্য অর্থাৎ আপনার এলাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পারিবারিক অন্যান্য সমাজসেবা ইত্যাদির মধ্যে কি আপনি সম্পৃক্ত হতে পেরেছেন বা কিছু করতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন সামান্য ছোট মানুষ হিসাবেও আমি আপ্রাণ চেষ্টা করে বিশেষ করে শিক্ষা দীক্ষায়, বিশেষ করে ইসলামিক শিক্ষায়, আমি যে বরচতুল ইউনিয়ন থেকে এসেছি, আমাদের ইউনিয়নে বর্তমানে বড়চতুল কানাইঘাট উপজেলার বরচতুল 5 নম্বর বরচতুল ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে আমি এসেছি। কিন্তু আমাদের এই ইউনিয়নেই আমার নিজস্ব সহযোগিতায় এবং সবার সহযোগিতায় 5টা মহিলা মাদ্রাসা আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি। আমি সরাসরি জায়গা জমিন দিয়েও করেছি, টাকা পয়সা দিয়েও করেছি, এখনো এগুলোর সাথে সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান। এবং হাই স্কুল, আমাদের বরচতুল আদর্শ হাই স্কুল, ওইটা তো আমি দাতা সদস্য হিসাবে টাকা পয়সা দিয়েছি। এবং আমাদের যে দারুল হদিস চতুলিদগা মাদ্রাসা যেটা, ওইটা তো আমি বিশাল অঙ্কের একটা টাকা দিয়েছি, যার কারণে এখন 3 তলা বিল্ডিং আজকে আমাদের। বিল্ডিং তো অবকাঠামোর কাজ, কিন্তু যে শিক্ষার জন্য যে প্রতিনিয়ত টাকা পয়সার দরকার, এখানে কি আপনার কোনো প্রতিনিয়ত আমি ওই মাদ্রাসাগুলোতে দেই। এবং যারা আমাদের পাশের বাড়ির বা আরো গ্রামের যে বাচ্চারা স্কুলে যায়, 3-4টা বাচ্চাকে, আপনার মনের ভিতর কি এমন ইচ্ছা আছে যে আমার জীবনের রুজির ইনকামের কিছু টাকা বা এত পার্সেন্ট টাকা আমি শিক্ষা খাতে ব্যয় করবো, এই ধরনের কোনো ইচ্ছাটা ব্যক্ত করুন? এত পার্সেন্ট হিসাবে আমি নেই না, কিন্তু আমি যেই আয় তাকে আমি আপ্রাণ চেষ্টা করি তার সমস্যার সমাধান করে দিতে। যেমন 4-5টা মেয়ে আমাদের গ্রাম থেকেই যাচ্ছে, তাদের স্কুলের বেতন সহ, গাড়ি ভাড়া সহ, এই তারা যে একদম মেডিকেল পর্যন্ত লেখাপড়া করবে, ইউনিভার্সিটি পর্যন্ত করবে, আমি তাদের জিম্মায় তাদেরকে বলেছি। আরো কিছু প্রশ্ন করবো, খুব তাড়াতাড়ি, আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে প্রায়। এই যে মনে করেন আপনি গেছেন, আপনি কি কাউকে অনুপ্রাণিত করেন যে আমেরিকায় গেলে তোমরা আসো, আমি সহযোগিতা করতে পারবো, এই ধরনের কোনো? আমি অনেককে আমেরিকায় নিছি সাহায্য সহযোগিতা করে, এবং অনেক আমেরিকায় গিয়ে জেলে আটকা পড়ছেন। আমাদের কানাইঘাট উপজেলার 5-6 জনকে আমরা অবৈধ পথে তারা গেছে, অবৈধ পথে ক্রস দ্য বর্ডার বাই দ্য মেক্সিকো। তো তারা ওখানে ঢোকার পরে জেলের মধ্যে থেকে আমি তাদেরকে প্রতিকূল, মানে বিশেষ বিশেষ অসুবিধার, আপনার ওখানে কোনো অর্গানাইজেশনের সাথে মিলে 2টা একটা আছে। এবং বিশেষ করে আমি পার্সোনালি, যেমন এলাকা হিসাবে আমাকে চিনি, এই ডলাইশ্বরের একটা ছেলেকে আমি ওইখানে জেল থেকে বাইরে করে বিয়ে শাদী দিয়ে তাকে এখন স্থায়ী করেছি। আমি এইভাবে যদি বলি, এখনো যারা যেতে চাচ্ছে তাদের জন্য কি কোনো মেসেজ আছে আপনার, তাদের প্রতি কোনো ভালো মেসেজ দিতে পারেন? এখন যদি কেউ আমেরিকায় ঢুকতে পারে, আমরা আমাদের জন্য প্রস্তুত আছি। কানাইঘাট সোশিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারি হলাম আমি, কানাইঘাট সোশিয়াল ওয়েলফেয়ার ইউএসএ, এটার সেক্রেটারি আমি। ওইটা অনলাইনে গেলে আপনি দেখতে পাবেন। আমরা যার কাছ থেকে টেলিফোন কল পাই তাকেই আপ্রাণ চেষ্টা করি জেল থেকে বাইর করার, দেওয়ার কিংবা আর্থিক সহযোগিতা করার। এইটাতে কোনো ইয়ে নাই, সন্দেহের কোনো। তো আপনার মানে জনগণের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? এবং তার পাশাপাশি যেহেতু এখন আমেরিকায় আপনার স্ত্রী, 2 ছেলে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের সিটিভির মাধ্যমে? আমার পরিবারের, আমার স্ত্রীকে, আমার ছেলেদেরকে আমার ভালোবাসা, তাদের প্রতি তো আর এটা বলাই বাহুল্য। আমি তাদেরকে নিয়ে খুবই খুশি, তারা যে আমার মান ইজ্জত রাখছে এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করে ভালো চাকরি করতেছে। আমার স্ত্রীকে আমি কাজে দিতে পছন্দ করি না, উনি হাউস ওয়াইফ এবং আমাদেরকে খুব ভালো রান্না বান্না করে খাওয়ান। এবং আমি এখনই চলে যাচ্ছি, শুধু ওনার, অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি আবার আমেরিকা চলে যাচ্ছেন? আমি 22 তারিখ চলে যাচ্ছি। আমাদের এই প্রোগ্রাম যারা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা যেখানে যেভাবে আছেন, সৎ এবং শিক্ষা এবং কোনো কাজে বাধা নাই। এই আমি বিদেশে গিয়ে যে জিনিসটা শিখেছি, যে আমি এই কাজ করব কেন, আমি ওই কাজ করব কেন, অথচ আমি কোনো কাজই জানি না। যদি আপনি কোনো কাজকে হালাল মনে করে যে কোনো কাজ করেন, তখন আর আপনার মধ্যে আপনি পিছিয়ে থাকেন। সুন্দর একটি মেসেজ দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে সিল টিভির পক্ষ থেকে সবাইকে দোয়া রইল। এবং আমি সিল টিভি নিউ ইয়র্ক থেকে দেখে আসছিলাম, আজকে আমি সরাসরি যে সিল টিভি
টিভিতে বসে আছি, এটা আমার জন্য আমার জীবনে অন্যতম একটা আনন্দের সময়। আমরা খুব আনন্দ- খুশি যে আমাদের প্রোগ্রাম গুলো আপনি আমেরিকাতে বসে দেখেন, সেখানে অনুপ্রাণিত হয়ে আজকে সিল টিভিতে আসছে, যেটা আমাদের জন্য আনন্দের আমি খবর। নিজেও আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা দেখবেন সবার কাছে আমাদের প্রীতি শুভেচ্ছা রইল, এবং সবাই ভালো থাকেন, নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন আপনার দর্শকের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গ্রামের একজন মানুষ, সাদা মাটা মানুষ, সহজ সরল একটি মানুষের মুখ থেকে যে জ্ঞানীগুলির মধ্যে যে কথাগুলো থাকে সেই ধরনের কথা আমরা শুনলাম। আশ্চর্য হলাম, উনি যৌবন বয়সে পাকিস্তান, ইরান, তারপরে দুবাই এইরকম ঘুরতে ঘুরতে এসে পরিশেষে এই সবচেয়ে সোনার হরিণ যে দেশে বলা হয় আমেরিকায়, সেই দেশে থেকে 36 বছর থেকে এসছেন। দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন এবং আরো আরো করবেন। এবং যারা বিদেশে যাবেন তারা যেন যে কাজেই পায় সেই কাজগুলোর জন্য করে, এই ধরনের একটা সুন্দর মেসেজ আপনি দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা সবাইকে আমারও আন্তরিক থেকে ধন্যবাদ। আপনার প্রতি আরো থাকলো কথা, যখনই দেশে আসবেন আবার ইনশাআল্লাহ সিল টিভিতে আসবেন, আপনাকে নিয়ে আরো কথা আমরা শুনবো। ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ দর্শক আপনার কোনো কথা শুনে নিশ্চয়ই কিছু না কিছু উপকৃত হবে আর কি। আল্লাহ মালুম, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ ভালো থাকে। আর আর বেশি এগোতে পারছি না, সময় আমাদেরকে নাড়া দিচ্ছে। প্রিয় দর্শক, আবারও অন্য কোনো দিন আরো একজন অতিথিকে নিয়ে, স্বজন প্রবাসীকে নিয়ে আমরা কথা বলবো, সেই দিনের অপেক্ষায়। এবং আজকের অতিথিকে আবারও সিল টিভির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।